মহাদেব। এই যে আমাদের সিঁড়ি, আমাদের জীবনটা কিন্তু অনেকটা এই সিঁড়ির ধাপের মতন, ধাপে ধাপে চড়তে হয়। যদি আমরা একবারে উঠে যাই তাহলে আমরা ভুল করে ফেলব। অনেকেই থাকি আমরা, আমার মানুষের মধ্যে, যে আমরা একবারে সিঁড়ির শেষ ধাপে উঠে যেতে চাই, কিন্তু হয়তো কোনোভাবে উঠেও পড়লাম, তারপর কিন্তু আবার নিচে পড়ে যেতে হয়। আর মানুষ আমরা আমাদের যে ভুল করি, সেই ভুলের মধ্যে হচ্ছে একটাই, যে আমরা সিঁড়ির ধাপগুলোকে চিনতে শিখি না, চেনার কোনো ইচ্ছে থাকে না। তো আজকে সেটাই আমার একটা নতুন বিষয় লাগলো, যে রিয়েলিটি হচ্ছে জীবনে চলার পথের একটা সিঁড়ি। এই সিঁড়িতে আমরা কে কীভাবে চলছি, কত সাবধানে চলছি, কত ধাপকে মানে জাম্প করে চলছি, নাকি প্রত্যেকটা ধাপে সাবধানতার সঙ্গে পদক্ষেপ রেখে আমরা চলছি, সেইটাই হচ্ছে আমাদের চলা। আমরা যদি কোনো ভুল করে ফেলি, সেই ভুলটার খেসারত দেওয়া যেটা বলে, সেই ভুলের খেসারত কিন্তু আমাদেরই দিতে হয়। তখন আমরা বলি, দেখবেন আমাদের মধ্যে যখন কোনো জীবনে বিপদ ঘটে যায়, আমরা বলি, হে ভগবান, আমার সঙ্গে কেন এরকম হলো, কেন তুমি দেখলে না, কেন, সব দোষ তখন ভগবানের উপর ছেড়ে দিই। কিন্তু খুব ভালোভাবে দেখা শিখলে এটা দেখা যায় যে আমারই ভুলে কিন্তু প্রত্যেকটা আমরা যারা থাকি, প্রত্যেকটা আমাদের মানে প্রত্যেকজনের মধ্যে মানুষ মাত্রেই ভুল হবে, জীব মাত্রেই তো ভুল তো করবই আমরা, কারণ আমরা তো জানি না কিভাবে চলতে হয়, কিভাবে কি করতে হয়, আমরা কিন্তু জানি না। আর আমরা যে একটুকু ইনফরমেশন পেয়ে আমরা শিখি এবং আমরা ভাবি আমরা সবটা শিখে গেছি, এইখানেই আমাদের সবথেকে বড় ভুল। আমি বারবার বলছি, আমাদের মধ্যে ভুল ধারণাটা আমরা জানিই না ওটা আমাদের ভুল ধারণা। আমরা সবাইকে সঠিক প্রমাণ করতে, সবাইকে মানে আমরা আমি নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছি। যখনই আমি নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছি, তখনই ওটাই আমার একটা ভুল হয়ে যাচ্ছে জীবনে। কার কাছে প্রমাণ করছি আমি একবার ভাবছি না, যে প্রমাণটা কার কাছে করছি, আর প্রমাণ করার দরকারই বা কেন রয়েছে। সবসময় আমাকে অন্যের থেকে জিততে হবে, এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটাও একটা ভুল। এই ভুলটা নিয়ে যদি আমি চলি, তো আমাকে জীবনে একটা সময়, জীবনটা তো 100 বছরের একটা স্প্যান ধরে চলা হয়, তো 100 বছরের স্প্যানের মধ্যে আমি এরকম মানে কত যে ভুল আছে আমাদের, কত যে ভুল করি আমি এবং আমরা মানুষরা। জন্তুদের কথা তো ছেড়ে দিলাম, তাদের ব্যাপারটা তো আমরা জানি না, তাদের অত বিচার বুদ্ধি নেই। একমাত্র মানুষ যে বিচার করতে জানে, যার বিচক্ষণতা আছে, সেজন্যই আমরা মানুষ। তো এই সিঁড়ির ধাপটাকে আমাদের চিনতে হবে, বুঝতে হবে যে না ভাই, একবারে ওঠা যাবে না। আমাদের ভেতরে, আমাদের জগতে, মনুষ্য জগতে এমন অনেক মানুষ আছে, বহু মানুষ আছে, যারা চট করে সিঁড়ির শেষ ধাপে পৌঁছে যেতে চায়, কিন্তু পৌঁছানো তো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। যদি বা কোনোভাবে সে এধার ওধার করে পৌঁছেও গেল, সেই পৌঁছানোর পরে কিন্তু দেখা যাবে সে আবার হয় নিচে পড়ে যাচ্ছে, বা কোনো না কোনোভাবে সে তার কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা দেখা যাবে। কেন না, একবারে যে শেষ ধাপে চড়ার যে মানসিকতা, যে একবারে আমি উঠে যাব, এই মানসিকতাটাই একটা ভুল। আর আমরা না প্রত্যেকে নিজেরা ভুল করি, যখন ওই ভুলটাই আবার ফিরে আমাদের দিকে আসে, রিফ্লেক্ট হয়ে আসে, তখন কিন্তু আমরা একবারও ভাবি না এই ভুলটা আমি করেছিলাম, তারই শাস্তি স্বরূপ বা তারই স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ ওটা আমার, ক্ষতিপূরণ না মানে ক্ষতিস্বরূপ ওটা আমার দিকে ফিরে আসছে। এই কথাটা আমরা ভাবি না। আর যার জন্য আমি বলি বারবার, আমি যেটা উপলব্ধি করেছি, আমার জীবন থেকে উপলব্ধি করেছি, যে দেখতে শেখা।
যতক্ষণ না আমরা দেখতে শিখব ততক্ষণ আমরা ভুল জানবো, ভুল শিখব, ভুল দেখব, ভুল বলবো। আর এই প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু আমাদেরকেই সাফার করতে হবে। আমি ছাড়া আমার জীবনটা অন্য কেউ সাফার করবে না, আমি আমার ভুলের জন্য সাফার করব। এবার আমি এমনও হতে পারে আমার দেখাটা ভুল হচ্ছে, কোথাও একটা মানুষের সঙ্গে মানুষকে চেনা ভুল হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমারই ভুল। আমরা অনেক সময় বলি না যে আমি খুব সরল, আমার মনটা খুব সরল, আমি সবাইকে বিশ্বাস করে ফেলি। এটাও আমার ভুল, কারণ আমি এইখানে দেখতে হবে যে আমি নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছি। তাই জন্য আমি এই কথাটা বলছি যে আমি খুব সরল, আমি নিজেকে ভালো প্রমাণ করতে চাইছি। তাই জন্য আমি দেখছি যে আমি যখনই নিজেকে ভালো প্রমাণ করতে চাইব, প্রমাণ করার কিছু নেই। আমি যদি ভালো হই তো আমাকে অন্য লোকে বলবে যে ভাই আপনি খুব ভালো, আমাকেও বলবে না, সে অন্য মুখে মুখে ঘুরবে কথাটা। কিন্তু আমি যদি প্রমাণ করতে চাই যে আমি ভালো, সেখানে আমি অনেক ভুল করে ফেলবো। আর এই ভুলের খেসারত কে দেবে? আমাকেই দিতে হবে, আমার পরিবারকেই দিতে হবে, আমার সঙ্গে যারা লিঙ্কড তাদেরই দিতে হবে। তো এই কথাটাই আমার বলার ছিল, এবং এই নিয়ে এটা শেষ হয়ে যায় না, এত এত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার থাকে, এত আমি হয়তো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমরা ধরুন এই যে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এদের নিয়ে অনেক গসিপ তৈরি হয়েছে। কারা করেছে এই গসিপ? না, একটা দল যারা তাদেরকে মেনে নিতে পারেনি, তাদের মতাদর্শকে মেনে নিতে পারেনি। তাদের মতো হতে হয়তো তারাও চেয়েছিল, বা তারা কোনোভাবে সেই সময় সেই পাবলিসিটি চেয়েছিল, শুধু পাবলিসিটি চাওয়া। তো সেই অর্থে হয়তো বিবেকানন্দ তো আর পাবলিসিটির জন্য শিকাগো যাননি, তিনি তো তার ভেতর অন্তরাত্মা তাকে নিয়ে গেছিল, তার জিজ্ঞাস্য তাকে নিয়ে গেছিল, ওই জায়গায় পৌঁছেছিল। এবং তার মনে হয়েছিল যে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মিলন না হলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া খুব সম্ভব হবে না। অর্থাৎ আমাদের যে মুনি ঋষিরা ভারতবর্ষকে নিয়ে যে ছবি এঁকে গেছেন, যে মহাকাব্য লিখে গেছেন, যে গ্রন্থ লিখে গেছেন, যে বেদকে প্রকট করে গেছেন, সেই যে আমাদের সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা হয় না, ধরুন আপনার কাছে যদি একটা হিরে থাকে, আপনি কি করবেন? আপনি সবসময় সেটাকে দেখানোর চেষ্টা করবেন, কাউকে না কাউকে আপনি বলার চেষ্টা করবেনই। দেখবেন আপনার ভেতরটা আকুপাকু করবে যে আমার একটা হিরে, আমার কাছে আমি একটা হিরের আংটি কিনেছি, বা একটা হিরের নেকলেস কিনেছি, বা একটা কিছু কিনেছি। হিরেও ছাড়ুন, আপনি সোনাও যদি কেনেন তো আপনার না দেখাতে ইচ্ছা করবে। এবার ধরুন আপনি সোনা গয়না কিছু কেনেননি, আপনি ধরুন খুব ভালো এঁকেছেন, বা ধরুন আপনি একটা খুব ভালো গান তুলেছেন, বা ধরুন আপনি খুব ভালো একটা ডান্স করেছেন, কি বলবো, ডান্সের যে মুদ্রা, সেই মুদ্রা মনে হয়েছে যে এটা আমি করলাম, আবিষ্কার বলতে গেলে, যে এই মুদ্রাটা এইভাবে এই গানের সঙ্গে। তো তখন আপনার কি হবে? তখন আপনার সঙ্গে যারা থাকে, আপনার সারাউন্ডে যারা থাকে, তাদেরকে না সেটা দেখাতে ইচ্ছে হবে। ঠিক সেরকম বিবেকানন্দ যখন বুঝেছিলেন যে ভারত এত রিচ, এত রিচ, ভারত এত রিচ মিন্স নট কি মনিটারি রিচ, নট দ্যাট কি ফাইন্যান্সিয়ালি ভারত রিচ ছিল। ফাইন্যান্সিয়ালি তো ভারত গরিব ছিল, এবং গরিব করে রাখা হয়েছিল, সেগুলো আলাদা আলাদা কি বলবো, ডিফারেন্ট টাইপ অফ টপিক। তো ওই টপিকে আমি এখন যাচ্ছি না। এখন আমার যেটা বলার বক্তব্য, যে বিবেকানন্দ কি চেয়েছিলেন? বিবেকানন্দ চেয়েছিলেন যে আমার ভারতবর্ষ যে সংস্কৃতির দিক থেকে এত রিচ, তাকে আমি প্রাচ্য জগতের সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবো, তাকে জানাবো। আর সেই জানাতে গিয়েই কিন্তু তার যাওয়া, আমেরিকায় যাওয়া, এবং ধর্মকে এইবারে হচ্ছে এই ধর্ম বলতে যদি কেউ বোঝে যে এই ধর্ম হচ্ছে ঈশ্বর, এই ধর্ম হচ্ছে হিন্দু মুসলিম, না, ধর্ম কিন্তু সে কথা বলে না। ভারতের ধর্ম, ভারতবর্ষের ধর্ম, অর্থাৎ ভারতবর্ষের যে সংস্কৃতি, সেটাই ভারতবর্ষের ধর্ম। ভারতবর্ষের যে উর্বর মাটি, সেটাই ভারতবর্ষের ধর্ম।
এইখানে বোঝার ভুল হয়ে যায়। আবার আমি আসলাম, সেই ভুলে পড়লাম যে আমাদের ভুলের জন্য আমরা একটা মহাঋষিকে কিভাবে প্রেডিক্ট করছি তাকে, যে আরে ওর সঙ্গে ও তো কি ইংল্যান্ডে গিয়ে অনেক মহিলার প্রেমে পড়েছে, মানে কত আমাদের মাইন্ড নিকৃষ্ট, কত নিকৃষ্ট মাইন্ড আমাদের, যে একটা মহাঋষি। লোকে তো তাহলে শকুন্তলা আর বিশ্বামিত্রকে নিয়েও তাহলে বলা বলি করবে। এইটা আমি বলছি, নিম্নমানের মানসিকতাকে দূরে রাখতে হবে। রিয়ালিটি, আমি যদি রিয়ালিটিকে জানতে পারি, আমি যদি ট্রুথকে জানার চেষ্টা করি, আমি যদি আমার মধ্যে ট্রাস্ট রাখি, আমি যদি বিলিভনেস রাখি, আমি যদি আমাকে দেখতে পাই, তাহলেই আমি রিয়ালিটি দেখতে পাবো, আর তাহলেই আমি অ্যাকচুয়ালিটিটা দেখতে পাবো। আমি ওখানে কাহানি বানাবো না, আমি ওখানে কাহানি বানিয়ে দিচ্ছি। আমি বিবেকানন্দকে নিয়ে, আমাদেরই দেশ, আমাদেরই বাংলা, কাহানি থেকে কিসটায় নিয়ে পৌঁছে গেছে বিবেকানন্দ। ও বাবা, বিবেকানন্দের তো আর শুধু একটা নোংরা মানসিকতা। যে এখানেও আরেকটা ব্যাপার, তাই যেই একজন পুরুষ, একজন বিবেকানন্দ একজন সুপুরুষ, যদি তার কাছে কোনো মহিলা এসেছেন, তারা কিন্তু ভেতরের কথাটা শোনেননি, কি বলেছে বিবেকানন্দ বা কি বলেছে সে মহিলা, ওইটা দেখেই তারা একটা গসিপ তৈরি করে দিয়েছে, আরে বিবেকানন্দ তো এই ব্যাপার, এরকম মশা তো এই ব্যাপার। এই যে রবীন্দ্রনাথ, তাকে নিয়ে তা আজকেই আমাকে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা তিনি আমাকে বলছেন যে এই রবীন্দ্রনাথের তার বৌদির সঙ্গে, এগুলো হচ্ছে চিপ মেন্টালিটি, এটা ওনার মেন্টালিটি না, এটা সমাজের মেন্টালিটি, আজকের সমাজের মেন্টালিটি। আজকের সমাজ ভাবতেই শেখেনি একটু ওপরে, কারণ তারা রিয়ালিটিকে ছেড়ে দিয়েছে। তারা ভারতবর্ষের যে রিচ সংস্কৃতির দিক থেকে, ভারতবর্ষের যে ধর্ম মিন্স এখানে না কি কোনো জাতি, না কি কোনো কিছু, এখানে ধর্ম মিন্স ভারতের যে সংস্কৃতি, যে মুনি ঋষিরা মহাকাব্য লিখে গেল, বেদকে দেখিয়ে দিয়ে গেল কোনটা বেদ কোনটা বেদান্ত, এটা কিন্তু কোনো দেশ পারেনি। আজকে আমেরিকা বলুন, নাসা বলুন, আজকে বড় বড় ইউরোপ কান্ট্রি বলুন, তারা সবাই ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। কেন? আগে 200 বছর আগেও ইংল্যান্ড থেকে এসে ভারতবর্ষে রাজ করতে চেয়েছে। কেন? ধরুন আমি যদি খারাপ হই, আমার যদি মধ্যে যদি কিছু না থাকে, তাহলে লোকে কেন আমার থেকে হিংসা করবে না? আমার বাড়িতে আসতে চাইবে, আমার বাড়িতে বসতে চাইবে, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে চাইবে। কেন চাইবে? তাহলে নিশ্চয়ই আমার মধ্যে কিছু আছে, তাই তো তারা আসছে। ঠিক সেরকম ভারতবর্ষের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই জন্য ইংল্যান্ড থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, নাইজেরিয়া থেকে আসছে। আজকে ভাস্কর দা গামার কথা ভাবুন, ভাস্কর দা গামা সব ছেড়ে ভারতবর্ষ জন্য উঠে পড়ে লেগে গেল। তো এইগুলো আমাদের ভাববার সময় এসছে, ট্রুথকে আমাদের দেখার সময় এসছে। আমি রবীন্দ্রনাথ নিয়ে যে আমাদের যে ভুল ধারণাগুলো আমি ভাঙতে যাব, আমি আবার ভিডিওতে আসব, আর এই সিঁড়ির কথা বলবো, যে আমাদের রিয়ালিটি হচ্ছে আমাদের সিঁড়ি, আমাদের জীবনে আমরা যে জীবন আর শরীরটা যে পূর্বে, বা যদি আপনি বলেন মৃত্যু, আমি বলবো মৃত্যু নয়, মৃত্যু একটা সত্য, শুধু মৃত্যু কিন্তু কোনো নয়। কারণ মোক্ষ লাভ যদি বলা হয়, তাহলে মৃত্যু কিন্তু মোক্ষ লাভ হয় না। মোক্ষ লাভ কোথায়? এই ট্রুথকে দেখা, এই সিঁড়ি দিয়ে চড়া, ট্রুথের সিঁড়ি দিয়ে চড়ে তুমি যখন একদম শেষ ধাপে পৌঁছাচ্ছ, তখন তোমার আপনিই মোক্ষ লাভ হয়ে যাবে। অর্থাৎ ট্রুথকে দেখতে পারলে, তুমি নিজেকে চিনতে পারলে, হু অ্যাম আই, এটা জানতে পারলে, এটা জানার মধ্যে দিয়েই তুমি কিন্তু পৌঁছে যাবে তোমার সিঁড়ির শেষ ধাপে। আর যখন তুমি পৌঁছবে, তখন দেবে মোক্ষ লাভ হয়ে গেছে। এটাই ছিল আজকের বক্তব্য, আজকের ভিডিও। সবাই ভালো থাকবে। হর হর মহাদেব। টাটা।